সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাত প্রায় 11টা বেজে গেছে। আলভির ঘুম আসছে না আজ এখনো। শোয়া থেকে উঠে বসে হাতের ফোনটা পাশে রেখে বেড থেকে নেমে দাঁড়াই। এগিয়ে গিয়ে আলমারির সামনে দাঁড়াই। আলমারি খুলে ভেতর থেকে সিগারেটের প্যাকেটটা বের করে দুটো সিগারেট আর লাইটারটা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যাই। কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যাই। ঘুরে দাঁড়িয়ে রুমের ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। লাইটার আর সিগারেট দুটো প্যান্টের পকেটে ভরে নেই। যদি কেউ সামনে চলে আসে বলা তো যায় না। সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে ভাবে ও ড্রয়িং রুম থেকে চলে আসার পর কী কথা হয়েছে সকলের মধ্যে। সকলের রিয়াকশন কেমন ছিল, বিশেষ করে মায়ার। সবাই নিশ্চয় অনেক বেশি অবাক হয়েছে, সাথে শকড। সকালে এই বিষয়টা নিয়ে সবাই ওকে হাজারটা প্রশ্ন করবে। হঠাৎ মত পরিবর্তন করার কারণ জানতে চাইবে। তখন এতগুলো প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়, তাই দ্রুত নিজের রুমে এসে ডোর লক করে দিয়েছিল। ভেবেছিল কেউ এসে হয়তো ওকে ডাকবে, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ ওকে ডাকেনি আর না ওর রুমের ডোর নক করেছে। সবাই কি স্বাভাবিকভাবে নিয়েছে, নাকি অন্য কোনো কারণে চুপ করে রয়েছে? ছাদের কাছাকাছি আসতেই পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে ছাদে উঠে আসে। তখন ওর কানে ভেসে আসে কোনো এক মেয়ের গলায় বিষাদ মিশ্রিত গান। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন গানটি গাইতেছিল খুব করুণ সুরে। আলভি মনোযোগ দিয়ে শুনে গানটা, কণ্ঠস্বর পরিচিত। এটা মায়ার গলার স্বর। মায়া এত রাতে ছাদে কি করছে, আবার এভাবে গলা ছেড়ে গান গাইছে? অন্ধকার রাতে ছাদে টিমটিমে আলোর একটি লাইট জ্বলছে। সেদিক থেকে গলার স্বর ভেসে আসলো, সেদিকেই তাকিয়ে আছে আলভি। ছাদের কার্নিশে রেলিং ধরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে মায়া। আলভি মায়ের দিকে এগিয়ে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খেতে শুরু করে। কলেজে ভর্তি হওয়ার পর বন্ধুদের পাল্লায় সিগারেট খেতে শুরু করেছিল। সেই অভ্যাস এখনো রয়ে গেছে। কিছুতেই খাওয়া বন্ধ করতে পারে না, তবে আগের চেয়ে অনেক কমিয়ে ফেলেছে খাওয়া। অন্ধকার আকাশপানে হাত বাড়ায় মায়া, যেন যুজন যুজন দূর থেকে ছুতে চায় ওই তারাগুলোকে। ছুতে পারে না তারাগুলো, হাত গুটিয়ে নেয়। আকাশপানে তাকিয়ে ধীর মলিন স্বরে বিড়বিড় করে বলে, আল্লাহ, আমার সাথে এমন কেন করছো তুমি? আমি কি বিশাল কোনো পাপ করে ফেলেছি? তুমি এত কষ্ট কেন দাও আমাকে? একটু থেমে লম্বা শ্বাস টেনে নেয়। তারপর আবার বলে, তুমি কেন ফিরে এলে? দূরে ছিলে সেটাই তো ভালো ছিল। স্বপ্নে তোমার সাথে সংসার করতাম, কল্পনায় তোমায় দেখতাম, ভাবতাম, সেটাই আমার জন্য ভালো ছিল। আমাকে এক আকাশ সম পরিমাণ যন্ত্রণা দেওয়ার জন্য কেন ফিরে এলে? আর কত পুরাবে আমাকে? দূরেই থাকতে, কোনোদিন সামনে না আসতে। তোমার অপেক্ষাতেই না হয় এক জীবন পার করে দিতাম। তুমি ফিরে এলে, কিন্তু আমার সাথে সংসার করার জন্য না, তালাক দেওয়ার জন্য। কি মনে করে আবার বলছো তালাক দেবে না? আমাকে কষ্ট দেয়া কি শেষ হয়নি? আরো যন্ত্রণা দেয়া বাকি রয়ে গেছে? রাগ কমেনি তোমার? তিলে তিলে কষ্ট যন্ত্রণা দেওয়ার চেয়ে একেবারে মেরে ফেললেই তো পারো। আর কত সহ্য করব আমি? সব দোষ কি শুধু আমার? কারো কোনো দোষ নেই? তোমার কি দোষ ছিল না? সবসময় আমরা মেয়েরাই কেন সাফার করব? এই সমাজ সবসময় কেন মেয়েদের দোষ দেখে? তুমি জানো কি, আমার সহপাঠীরা বাদেও কলেজের শিক্ষক পর্যন্ত আমাকে নিয়ে মজা নিত, আমাকে কথা শোনাতো। 9 বছর বয়স থেকে আমি কি কি সহ্য করেছি তা তোমার আর এই পরিবারের ধারণার বাইরে। আমি আর সহ্য করতে পারছি না, সব সহ্য করতে পারবো না আর। হাঁপিয়ে গেছে এখন। তোমার উদ্দেশ্য কি? তুমি কি চাও জানি না। তুমি তখন ড্রয়িং রুমে যা বললে তা কেন বলেছো তাও বুঝতে পারছি না। ক্লিয়ার করে বলোনি কিছু। আমি এখন মুক্তি চাই এসব থেকে, বিশেষ করে তোমার কাছ থেকে মুক্তি চাই। আমি চাই না তোমার বউ হয়ে থাকতে। আমাকে মুক্তি দাও তুমি। কথাগুলো বলতে বলতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। সবকিছু এখন অসহ্য লাগে। শুয়ে থেকেও ঘুম আসছিল না। রুমে থাকতে দম বন্ধ হয়ে আসছিল, তাই ছাদে উঠে এসেছে। রাতে এই বাড়ির কেউ ছাদে আসে না। মায়া মাঝে মধ্যেই রাতে ছাদে এসে বসে থাকে। দূর আকাশপানে তাকিয়ে অর্ধেক রাত পার করে দেয়। গলা ছেড়ে গান গায়, ফোনে গান শুনে, একা একা কথা বলে। এইসব ওর নিত্যদিনের সঙ্গী। বিড়বিড় করে আবার বলে, মুক্তি চাই আমি। বিয়ে, সংসার, সব শখ মিটে গেছে। একটা রাত ভালোভাবে ঘুমোতে চাই। একটা দিন চোখের পানি না ফেলে বাঁচতে চাই। আমাকে কষ্ট যন্ত্রণা দেওয়ার কথা ভেবে সময় নষ্ট না করে পছন্দ মতো মেয়ে খুঁজে নিয়ে বিয়ে করে নিজের জীবন গুছিয়ে নিলেই তো পারো। তারপর আলভি বলে ওঠে, এত রাতে ছাদে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছো? হঠাৎ পুরুষালী গম্ভীর গলার স্বর শুনে চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে পেছন ফিরে তাকায়। ওর সামনেই দাঁড়িয়ে আছে লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের একজন পুরুষ মানুষ। মায়া কাঁপা কাঁপা গলায় বলে, কে? আলভি বলে, আমি। মায়া বুঝতে পারে এটা আলভি। আলভি এত রাতে ছাদে কেন এসেছে? মায়া দ্রুত আলভির সামনে থেকে সরে যায়। দ্রুত পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। পেছন পেছন আলভি এগিয়ে যেতে যেতে বলে, মায়া দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। আমার কথা শোনো, দাঁড়াও। মায়া দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। আলভি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মায়ার পালিয়ে যা। ওর কথাগুলো তো শুনে যাবে নাকি? সিগারেট খাওয়া শেষ হচ্ছিল না, তাই দূরে দাঁড়িয়েছিল এতক্ষণ। কথা বলার জন্য এগিয়ে আসতেই পালিয়ে গেল। মায়া সোজা রুমে এসে ডোর লক করে দেয় ভেতর থেকে। ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে।
একে তো হঠাৎ কথা বলায় ভয় পেয়ে গেছে, তার উপর ওটা আলভি। নিজের হাত পায়ের দিকে তাকায়, অস্বাভাবিকভাবে কাঁপছে হাত দুটো। পানি খাওয়া প্রয়োজন। দৌড়ে এসে দাঁড়ানোর শক্তিও পাচ্ছে না। হামাগুড়ি দিয়েই পানির কাছে এগিয়ে যায়। কাঁপতে থাকা হাতেই পানির গ্লাস শক্ত করে চেপে ধরে পানি খায় পুরোটা। গ্লাস বেডের উপর রেখে বেডের পাশে হেলান দিয়ে বসে। আলভি সামনে আসলেই এমন কেন হয়? আলভি হেঁটে এগিয়ে গিয়ে রেলিং এর উপর বসে দ্বিতীয় সিগারেটটা ধরায়। মায়ের গলার স্বর শুনেই বুঝতে পেরেছিল হঠাৎ কথা বলায় মায়া ভয় পেয়ে গেছে। এভাবে হঠাৎ কথা বলা উচিত হয়নি, কিন্তু বিড়বিড় করে কি বলছিল? সিগারেটের বিষাক্ত ধোঁয়া খোলা আকাশের দিকে উড়িয়ে দেয়। মায়ের সাথে কথা বলতে হবে। ডাইনিং টেবিলে আর সোফায় মায়ের চোখ মুখের দিকে খেয়াল করেছিল। মায়ের চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। মায়া ওর উপর রেগে আছে হয়তো, আর রেগে থাকাটাই স্বাভাবিক। সিগারেট শেষ করে রেলিং এর উপর থেকে নেমে দাঁড়ায়। দুই হাত পকেটে ভরে সিঁড়ির দিকে এগিয়ে যায় আস্তে আস্তে শীষ বাজাতে বাজাতে। করিডোরে আসতেই ওর সামনে পড়ে আলতাফ মাহমুদ। ওনাকে দেখেই আলভির পা দুটো থেমে যায়। আলতাফ মাহমুদের পা দুটোও থেমে গেছে। অবাক হয়ে বলেন, তুমি ঘুমাওনি এখনো? ওদিকে কোথায় গিয়েছিলে? আলভি কথা বলে না। সিগারেট খেয়েছে একটু আগেই। এখন কথা বললে আলতাফ মাহমুদ বুঝতে পেরে যাবেন। তারপর বলে, ছাদে গিয়েছিলে নাকি? আলভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আলতাফ মাহমুদ আবার বলেন, আজকে ঘুম পাইনি? তখন তো কাউকে কিছু না বলতে দিয়ে রুমে এসে ডোর লক করে দিলে। এখন না ঘুমিয়ে ছাদে কি করতে গিয়েছিলে? আলভি এবারেও চুপচাপ রইল। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে যায় আলতাফ মাহমুদের। এই ছেলেটা এমন কেন হয়েছে? কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। কেউ কিছু জিজ্ঞেস করবে বলে আগে থেকেই কেটে পড়ে সেখান থেকে। এই ছেলে নিজেকে কি মনে করে? আমেরিকার প্রেসিডেন্ট? চলন বলন দেখলে তাই মনে হয়। তারপর আলতাফ মাহমুদ আবার বলেন, কথা বলছো না কেন? মুখে কুলুপ এঁটেছ? কথা আছে তোমার সাথে, নিচে চলো। আলভি ওর বাবাকে ক্রস করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তারপর বলে, তোমাদের সকলের যত কথা আছে, যত প্রশ্ন আসে, সেসব আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত শুনবো, আর উত্তর দেব। এখন অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আলতাফ মাহমুদ বলেন, আমি এখনই কথা বলতে চাই। আলভি বলে, সকালে? বলেই নিজের রুমে ঢুকে যায়। ডোর লক করে ফুস করে শ্বাস ছাড়ে। ভাগ্য ভালো গন্ধ পায়নি। ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে কুলি করে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন ভোরে অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে আলভি। ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জগিং করার জন্য। জগিং করে 6টার সময় বাড়িতে ফিরে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ওর বাবা আর শ্বশুর সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছে। আলভিকে দেখেই আলতাফ মাহমুদ সোফায় বসতে বলেন। তারপর বলে, শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসি, ঘামে শরীর ভিজে গেছে। আলতাফ মাহমুদ বলেন, না, আগে কথা বলবে তারপর ফ্রেশ হতে যাবে। আলভি বলে, জাস্ট 10 মিনিট লাগবে ফ্রেশ হতে, যাবো আর আসবো। তোমরা দুজন নিজেদের কথা শেষ করো ততক্ষণে। বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় আলভি। ফ্রেশ হয়ে 15 মিনিট পর রুম থেকে বেরিয়ে আসে আলভি। ড্রয়িং রুমে এসে দেখে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে, শুধু মায়া আর মান্তাসা নেই। আলভি সিঙ্গেল সোফায় বসে। আলতাফ মাহমুদ বলেন, কি চাইছো তুমি? আলভি বলে, কি? আলতাফ মাহমুদ আবার বলেন, গতকাল রাতে কি বললে, ক্লিয়ার করে বলো। আলভি বলে, বলেছি আমি মায়াকে তালাক দেব না। আলতাফ মাহমুদ বলেন, দেবে না সেটা তো বুঝতে পেরেছি, কেন দেবে না সেটা খুলাসা করো। সম্পর্কটা তো এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না। হয় সংসার করো, নয়তো মুক্তি দিয়ে দাও। আলভি বলে, আমি মায়ের সাথেই সংসার করব। রাতে আলভির কথা শুনে সবাই যতটা না অবাক হয়েছিল, এখন যেন তার চেয়ে কয়েক গুণ বেশি অবাক হয়েছে। রাতে আলতাফ মাহমুদ বলেছিলেন, আলভি তালাক দিলেই মায়াকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন। ছেলে আগেই দেখে রেখেছে, মানে সবকিছু আগেই পরিকল্পনা করে রেখেছিলেন। এখন শুধু দুজনের তালাক হওয়া বাকি। আলভি মায়াকে এখন তালাক দেবে না, সংসারও করবে না, অন্য কোথাও বিয়েও হতে দেবে না। সারা জীবন এভাবেই ঝুলিয়ে রাখবে। সবাই ভেবেছিল আলভি সবকিছু জেনে নিজের রাগ আর জেদের কারণে এমন কথা বলেছে, কিন্তু এখন তো দেখছে অন্য কিছুই। নাহার বেগম বলেন, কি বললি তুই, আবার বল। আলভি বলেছি আমি মায়াকে তালাক দেব না, ওর সাথেই সংসার করব, বাকি জীবন কাটাবো। নাহার বেগমের কুচকে যাওয়া গাল দুটো ফুলে ওঠে, অষ্টদয় প্রসারিত হয়, চোখ মুখে হাসি ফুটে উঠেছে। ঐশী রহমানের চোখ মুখেও খুশির ঝিলিক দেখা যায়। মেহবুবা মেহেরের চোখ মুখেও একই রকম হাসি। তার মেয়ের এলোমেলো জীবনটা এবার বোধহয় গুছিয়ে উঠবে। মাহির বলে, তুই তো মায়াকে তালাক দেওয়ার জন্য দেশে এসেছিস, তাহলে এখন তালাক না দিয়ে সংসার করতে চাইছিস কেন? কিছু প্ল্যান করিসনি তো? মাহিরের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। আলভি বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এসব কি বলছো ভাইয়া? কিসের প্ল্যান করব? মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ? আলতাফ মাহমুদ বলেন, তোমার মন পরিবর্তন হলো কেন হঠাৎ? আগে তো খুব হম্বিতম্বি করেছিলে, এখন তাহলে এমন সিদ্ধান্ত কেন? তোমার কথাবার্তা আমার কাছে স্বাভাবিক লাগছে না। নিশ্চয়ই কোনো গড়বড় আছে। তুমি কি চাইছো? তোমার মনে কি চলছে ক্লিয়ার করে বলো। আলভি বলে, আমার মনে একটা ভাবনাই চলছে, বিয়ে করেছি, এখন সংসার করব, তারপর তোমাদের 10-12টা নাতি নাতনি উপহার দেব, ব্যাস। তাছাড়া আর কিছুই না। সকলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকিয়ে আছে সবাই। আলভি বলছে কি এসব? এই ছেলে শরীরে জিন বা ভূত ভর করেনি তো? জিন ভূতই বোধহয় এসব কথা বলছে, না হলে এসব কথা বলার লোক তো আলভি নয়। হঠাৎ করে এই ছেলের কি হলো? তো আজকের পার্টটি এই পর্যন্তই।
Next part, 7 and 10K view complete.